ডিয়ার ভিউয়ার্স, টার্গেট পুলিশ এক্সাম অর্থাৎ আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম 2024কে মাথায় রেখে আমরা এক ঝলকে সিরিজ শুরু করেছি। মূলত এটা কুইক রিভিশন সিরিজ, অর্থাৎ তোমরা এতদিন ধরে যে সেলফ স্টাডি করলে বা কোনো কোচিং সেন্টারের সহযোগিতায় পড়াশোনা করলে, এই মুহূর্তে তোমাদের প্রিপারেশন লেভেল কতটা, সেই জন্য আমরা বিভিন্ন সেট প্রোভাইড করছি। এবং তোমরা যারা খুব সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছ এবং পরবর্তী ক্ষেত্রে নিজেকে একজন পুলিশের সদস্য হিসেবে দেখতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। আমরা এই সিরিজে মোট 1000 জিকে আলোচনা করব। আজকে আমাদের সেট 12, এরপর আমরা সেট 12-এর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখব। আজকের সেটের প্রথম প্রশ্ন, মরলো মিন্টো রিফর্মস বা সংস্কার নামে পরিচিত কোন আইন? অপশন এ 1909, বি 1919, বি 1935 সালের আইন, অ্যান্ড ডি 1947 সালের আইন। পুলিশ এক্সামের ক্ষেত্রে মূলত এই চারটে আইন, এই কাউন্সিল অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে স্বাধীনতার ঠিক আগে 1784 সাল থেকে বিভিন্ন অ্যাক্ট পাস হয়। রেগুলেটিং অ্যাক্ট প্রথমে পাস হতো, তারপরে চ্যাটার অ্যাক্ট, তারপর আসে কাউন্সিল অ্যাক্ট। মূলত এই যে কাউন্সিল অ্যাক্টগুলো এখানে লেখা হয়েছে প্রতিটিই খুব ইম্পর্টেন্ট। 1947 সালের যে আইন, সেটা মূলত ভারত যে স্বাধীন হবে, ব্রিটিশ শাসন মুক্ত হবে সেই বিষয়ে। স্বাধীনতার আইন যেটা, সেটা হচ্ছে 1947 সালের আইন। ইন্ডিপেন্ডেন্স যে ল ছিল সেটা হচ্ছে 1947 সালের আইন। 1935 সালের আইন খুব গুরুত্বপূর্ণ এবং এটাকে বলা হয় সংবিধানের ক্লোজড কপি, অর্থাৎ সংবিধানের বেশ কিছু প্রভিশন এই আইনে আনা প্রভিশন থেকে নেওয়া হয়েছিল। 1919 সালের আইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় ডায়ার্কি ইন প্রভিন্স চালু হয়, অর্থাৎ প্রভিন্সে ডায়ার্কি চালু হয়। পরবর্তী ক্ষেত্রে 1935 সালে এই ডায়ার্কিটা কিন্তু সেন্ট্রালে স্টার্ট হয়। এটা থেকে প্রশ্ন আসে, ডায়ার্কি ইন প্রভিন্স কবে চালু হয়? সেটা হবে 1919 সালের আইন, যেটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার। 1919 সালের আইনটা, এই সময় ভাইসরয় ছিলেন চেমসফোর্ড, তাই তার নাম অনুসারে হয়েছে মন্টেগু চেমসফোর্ড। আর 1935 সালে হয়েছে ডায়ার্কি ইন সেন্ট্রাল, বা সেন্ট্রালে ডায়ার্কি এসেছিল। 1909 সালের যে আইন, সেটাকে বলা হয় মরলো মিন্টো সংস্কার, কারণ এই সময় যিনি ভারত সচিব ছিলেন, অর্থাৎ সেক্রেটারি অফ ইন্ডিয়ান স্টেট, সেটা হলেন মরলো, এবং ভাইসরয় ছিলেন মিন্টো, তাই দুজনের নাম অনুসারে হয় মরলো মিন্টো সংস্কার। ফলে আমরা বুঝতেই পারছি 1909 সালের যে আইন, সেটা হচ্ছে মরলো মিন্টো সংস্কার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আজকে সেটা 2 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় কতগুলি প্রাদেশিক রাজ্য ছিল? অপশন এ 555, বি 558, সি 560, অ্যান্ড ডি 562। আমরা দেখেছিলাম যে 1947 সালে স্বাধীনতা হয়ে যাওয়ার পরও এই সমস্ত রাজ্যগুলো ভারতের সঙ্গে যোগ দিতে পারত, নিজে একা থাকতে পারত, বা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারত। এটা কিন্তু বলা হয়েছিল স্বাধীনতার আইনে। বেশ কিছু রাজ্য তারা, বা বেশিরভাগ রাজ্যই ভারতের সঙ্গে যোগ দেয় ভারতীয় প্রভিন্সে, কিন্তু আমরা জানি শেষ দিকে জম্মু কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ, এই 3টে নিয়ে সমস্যা তৈরি হয়। ফলে আমরা বুঝতে পারছি সেই সময় কিন্তু অনেক প্রাদেশিক রাজ্য ছিল যখন স্বাধীনতা হয়। কতগুলো ছিল? এই জায়গায় তোমাদের একটা কথা বলে রাখি, এইটা মোটামুটিভাবে অনেক জায়গায় এরম প্রশ্ন থাকবে। এই যে এখানে 555, 58 এরম দেওয়া আছে, এটা না দেওয়া থাকে এরম থাকতে পারে যে 500-র কাছাকাছি, 600-র কাছাকাছি, 400-র কাছাকাছি, এরম অপশনও পাবে। তখন কোনটা উত্তর করবে? এইখানে যেটা উত্তর নেওয়া হয় সেটা যে 562, অপশন ডি, অর্থাৎ প্রিন্সলি স্টেট ছিল 562টা। কোনো জায়গায় যদি তোমরা এরকম উত্তর পাও 600-র কাছাকাছি, 500-র কাছাকাছি, তখন উত্তর করবে 600-র কাছাকাছি, অর্থাৎ 562 অ্যান্ড অ্যাবভ। এই এত প্রাদেশিক রাজ্য ছিল বা প্রিন্সলি স্টেট ছিল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এ সচ্চিদানন্দ সিনহা, বি রাজেন্দ্র প্রসাদ, সি এইচ.সি. মুখার্জি, অ্যান্ড ডি বি.আর. আম্বেদকর। আমরা জানি 1946 সালে সংবিধান যে সভা সেটা তৈরি হয়, এবং তার প্রথম যে সভাটা বসে সেটা হচ্ছে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। এখান থেকে প্রশ্ন আসে যে কবে বসেছিল সভাটা? 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। সেই সময় যেহেতু প্রথমবার সভা বসছে, স্বাভাবিকভাবেই সভাপতি কেউ ছিলেন না। সেই সময় সবথেকে যিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, বয়স্ক ব্যক্তি ছিলেন, সেই সচ্চিদানন্দ সিনহাজিকে প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তী ক্ষেত্রে এই সভাটা ছিল 9 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে 11 ডিসেম্বরে যে নতুন সভা শুরু হলো, সেখানে প্রথম পার্মানেন্ট সভাপতি হিসাবে রাজেন্দ্র প্রসাদজিকে মনোনীত করা হলো, অর্থাৎ রাজেন্দ্র প্রসাদজি ছিলেন প্রথম স্থায়ী সভাপতি সংবিধান সভার। আর এইচ.সি. মুখার্জি, ইনি ছিলেন সংবিধান সভার ভাইস চেয়ারম্যান, অর্থাৎ সহ সভাপতি,
এখান থেকে প্রশ্ন আসে ভাইস চেয়ারম্যান কে ছিলেন প্রথম, তখন হবে এইচ.সি. মুখার্জি। আর বি.আর. আম্বেদকরজিকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং এছাড়া কনস্টিটিউশনের ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তিনি ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তাহলে আজকের উত্তর অপশন এ সচ্চিদানন্দ সিনহা। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সংবিধানে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংশোধন দ্বারা যুক্ত করা হয়, অর্থাৎ সোশিয়ালিস্ট অ্যান্ড সেকুলার, এভাবেও প্রশ্ন আসতে পারে ইংলিশ ভার্সন দিয়ে। কততম সংশোধন দ্বারা যুক্ত করা হয়, মনে রাখতে হবে এই দুটো শব্দ প্রথমে ছিল না, পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে আসা হয় এবং এটা যোগ করা হয়েছিল সংবিধানে যে প্রস্তাবনা আছে, যে প্রিএমবেল আছে, সেই প্রিএমবেলে কিন্তু এই কথাটা যোগ করা হয়। প্রশ্ন আছে কোথায় যোগ করা হয়েছিল, তখন হবে প্রিএমবেল বা প্রস্তাবনায়। অপশন এ 42, বি 44, সি 43 অ্যান্ড ডি 41। আমি পূর্বের অনেক ভিডিওতে আলোচনা করেছি 42তম সংবিধান সংশোধন যেটা, সেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, কারণ এখানে প্রচুর কিছু তথ্য নতুন করে অ্যাড করা হয়, কিছু বাদ দেওয়া হয়, অর্থাৎ সংশোধন করা হয়েছিল, সেই জন্যকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এখানকার একটা ইম্পর্টেন্ট সংশোধন ছিল এইটা, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ অর্থাৎ সোশ্যালিস্ট এবং সেকুলার, এই কথা দুটো প্রিএমবেলে অ্যাড করা হয় 42তম সংবিধান সংশোধন দ্বারা। এছাড়া এখানে অনেক কিছু প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করা হয়েছিল, জুডিশিয়াল রিভিউ থেকে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে মনে রাখবে এই 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে পুনরায় ওগুলোকে আবার ফিরিয়ে আনা হয়, অর্থাৎ প্রেসিডেন্টের ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়ানো হয়, জুডিশিয়াল রিভিউ কোন কোন ক্ষেত্রে করা যাবে সেগুলো বাড়িয়ে দেওয়া হয়, ক্ষমতাগুলো এগুলো করা হয়, অর্থাৎ সংবিধানের যে কাঠামো সেটাকে আরও দৃঢ় করা হয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, পৌরসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত? অপশন এ 25 বছর, বি 30 বছর, সি 35 বছর অ্যান্ড ডি 21 বছর। এই ধরনের বয়সগুলো খুব ইম্পর্টেন্ট পুলিশ এক্সামের ক্ষেত্রে, বোথ ডাব্লিউবিপি এবং কেপি। আমরা একটা ট্রিক্স মনে রাখবো, যখনই কোনো রাজ্যসভা রিলেটেড ব্যাপার থাকবে তখন বয়স হবে 30 বছর, এটা মনে রাখবে। রাজ্যসভার সদস্য বা অন্য কিছু তখন হবে 30 বছর। যখন লোকসভার কোনো সদস্য কথা বলবে তখন হবে 25 বছর। আর মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের ক্ষেত্রে হচ্ছে 21 বছর, তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে পঞ্চায়েতি ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়? অপশন এ রাজস্থানে, বি পশ্চিমবঙ্গে, সি নাগাল্যান্ডে অ্যান্ড ডি মহারাষ্ট্রে। পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয় মানে এটা কিন্তু একদম সংবিধানে উল্লেখ করা ছিল ডিপিএসপিতে, অর্থাৎ নির্দেশমূলক নীতিতে, যে পঞ্চায়েতি ব্যবস্থা চালু করতে হবে। কারণ আমরা পূর্বে আলোচনা করেছিলাম ডিপিএসপি মানে হচ্ছে এমন কিছু প্রভিশন যেগুলো সংবিধান যেদিন চালু হলো সেই সময় ভারতবর্ষের যে অর্থনৈতিক সামাজিক অবস্থা সেই অনুযায়ী চালু করা যাচ্ছে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাজ্যের বা দেশের পরিস্থিতি অনুযায়ী নির্ভর করে এইগুলো কিন্তু চালু করতে হবে। সেই জায়গায় আমরা দেখেছি যে প্রথম দিকে বিভিন্ন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, পরবর্তী ক্ষেত্রে যে সংবিধান সংশোধন 1992 সালে 72তম এবং 73তম সংবিধান সংশোধন, সেই অনুযায়ী এটা সংবিধানে লিপিবদ্ধ হয়ে যায়। কিন্তু তার আগেও কিন্তু অনেক রাজ্য এই পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছিল। প্রথম কোথায় চালু হয়েছিল? রাজস্থান, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড এবং মহারাষ্ট্র। এক্ষেত্রে বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এটা চালু হয় 1978 সালে পঞ্চায়েতি ব্যবস্থা। নাগাল্যান্ডে আজ পর্যন্ত কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থা নেই। আর রাজস্থানে চালু হয়, অপশন এ ইজ দ্য রাইট আনসার, 1959 সালে। আজকের হোমওয়ার্ক থাকলো রাজস্থানের ঠিক কোন জেলায় প্রথম এই কনসেপ্টটা নিয়ে আসা হয়, কোথায় চালু হয় পঞ্চায়েত ব্যবস্থা, রাজস্থানের কোন জায়গায়? তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন ক্ষেত্রে ছদ্ম বেকারত্ব দেখা যায়, অর্থাৎ সিউডো আনএমপ্লয়মেন্ট কোথায় বেশি দেখা যায়? অপশন এ শিল্পক্ষেত্র, বি সেবা ক্ষেত্র, সি শিক্ষাক্ষেত্র অ্যান্ড ডি কৃষিক্ষেত্র। এখানে বেশি দেখা যায় বলেছে, ভালো করে বুঝবে। ছদ্ম বেকারত্ব বা সিউডো বেকারত্ব মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে কোনো একটা জায়গায় একটা কাজ করতে গেলে মোট আমাদের 9 জন লাগছে, কিন্তু সেখানে দেখা গেছে 12 জন লোক কাজ করছে, অর্থাৎ আপাতদৃষ্টিতে দেখে মনে হচ্ছে 12 জন লোক কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি দরকার 9 জন লোকের, অর্থাৎ 3 জন লোক অতিরিক্ত কাজ করছে। এই যে ব্যাপারটা, সেটা কোথায় দেখা যায়? ভারতের ক্ষেত্রে এর উত্তর হবে অপশন ডি কৃষিক্ষেত্র। কারণ তোমরা প্রত্যেকেই দেখবে যে কৃষির ক্ষেত্রে দেখা গেল কোনো একটা জমি চাষ করতে যেখানে 5 জন লাগছে, সেখানে তো কাজ করছে 8 জন কি 9 জন, অর্থাৎ এক্সট্রা কিছু লোক কাজ করছে। এটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব। দেখে মনে হচ্ছে তারা কাজ করছে, অর্থাৎ তারা এমপ্লয়মেন্টের মধ্যে আছে, কিন্তু আদৌ নেই, এটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, 8 ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে অবস্থিত? অপশন এ আন্দামান অ্যান্ড নিকোবর, বি ভারত ও শ্রীলঙ্কা, সি ভারত মহাসাগর এবং আরব সাগর অ্যান্ড ডি লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ। ভারতের রেসপেক্টে 8 ডিগ্রি, 9 ডিগ্রি এবং 10 ডিগ্রি চ্যানেল খুব ইম্পর্টেন্ট, এই তিনটি মনে রাখবে।
তাহলে আন্দামান এবং নিকোবর আমরা জানি এর মধ্যে আছে 10 ডিগ্রি চ্যানেল। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আছে পক স্ট্রেট বা পক প্রণালী, এবং লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে আছে 8 ডিগ্রি চ্যানেল। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, একদম স্ট্যাটিক জিকে, এখানে বোঝানোর কিছু নেই। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, বি ভোপাল, সি দেরাদুন, অ্যান্ড ডি ডিব্রুগড়। এই ধরনের গবেষণাগারগুলো প্রত্যেককে মুখস্থ করবে। চা, কফি, পাট, চাল, এখান থেকে প্রশ্ন আসবেই একটা। তাহলে অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার অপশন সি, দেরাদুন। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? অপশন এ জলপাইগুড়ি, বি দার্জিলিং, সি দক্ষিণ 24 পরগনা, অ্যান্ড ডি বাঁকুড়া। ল্যাটেরাইট মৃত্তিকা মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা রাঢ়বঙ্গ রয়েছে, মূলত বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় দেখা যায়। ফলে আমরা দেখতেই পাচ্ছি অপশনে যে জলপাইগুড়ি, দার্জিলিং, এগুলো তো নর্থ বেঙ্গল, এখানে তো সম্ভব নয়। দক্ষিণ 24 পরগনা এখানেও সম্ভব নয়। একমাত্র বাঁকুড়া, পুরুলিয়ার মধ্যে অপশন যদি বাঁকুড়া রয়েছে, আমরা নেব রাইট অ্যান্সার অপশন ডি, বাঁকুড়া। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অর্থাৎ কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্তা। অপশন এ নাগার্জুন, বি চরক, সি হরিসেন, অ্যান্ড ডি অশ্ব ঘোষ। সমুদ্রগুপ্তের সভাকবি কে? এটা একদম সব থেকে এই সেটের ইজি কোশ্চেন। সমুদ্রগুপ্ত সভাকবি ছিল অপশন সি, হরিসেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, গুরুমুখী লিপি কে তৈরি করেন? অপশন এ গুরু অমর দাস, বি গুরু রামদাস, সি গুরু নানক, অ্যান্ড ডি গুরু অঙ্গদ। আমি বলেছিলাম বুদ্ধ ধর্ম মানে বৌদ্ধ ধর্ম যেটা, জৈনিজম এবং শিখিজম, অর্থাৎ বৌদ্ধ, জৈন এবং শিখ এই 3টে ধর্মের থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। পার্ট থেকে একটি প্রশ্ন যে গুরুমুখী লিপি কে তৈরি করে? রাইট অ্যান্সার অপশন ডি, গুরু অঙ্গদ লিপি তৈরি করেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সারাবন্দি আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন এ চিত্তরঞ্জন দাস, বি মতিলাল নেহেরু, সি বীরেন্দ্রনাথ শাসমল, অ্যান্ড ডি বল্লভভাই প্যাটেল। সারাবন্দি আন্দোলনটা জানতে হবে আমাদের, এটা 1922 সালে হয়। সারাবন্দি আন্দোলনের যিনি নেতা ছিলেন তিনি হলেন অবশ্যই সর্দার বল্লভভাই প্যাটেলজি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি শিশির কুমার ঘোষ, সি প্রমথনাথ মিত্র, অ্যান্ড ডি বারীন্দ্র ঘোষ। অমৃতবাজার পত্রিকা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে। রাইট অ্যান্সার অপশন বি, শিশির কুমার ঘোষ। আজকের সেটের শেষ প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট কে প্রবর্তন করেন? হু ইন্ট্রোডিউস দ্য আর্মস অ্যাক্ট? এই আর্মস অ্যাক্টটা এসেছিল অ্যাকচুয়ালি 1878 সালে। অপশন এ লর্ড লিটন, বি লর্ড রিপন, সি লর্ড ডাফরিন, অ্যান্ড লর্ড মেয়ো। এখানে ইম্পর্টেন্ট একটা ভাইসরয়ের নাম রয়েছে লর্ড মেয়ো। মেয়ো হচ্ছে এমন একজন ভাইসরয় যাকে আন্দামানে হত্যা করা হয়, এবং তিনি প্রথম সরকারি উদ্যোগে রেলওয়ে পথ যে নির্মাণ সেটা শুরু করেছিলেন। এখান থেকে প্রশ্ন আসে। ডালহৌসি প্রথম রেলপথ স্থাপন করেন, কিন্তু রেলওয়েটা সরকারি উদ্যোগে নির্মাণ হবে এটা করেছিলেন লর্ড মেয়ো। ডাফরিনের সেক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আইএনসি, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয় ডাফরিনের সময়কালে। আর অস্ত্র আইন চালু করেন লর্ড লিটন, সেটাকে বাতিল করেন পরবর্তী লর্ড লিটনের পরবর্তী ভাইসরয় লর্ড রিপন। এবং লর্ড রিপন অনেক কিছু কাজ করেছিলেন ভারতীয়দের স্বার্থে, সেজন্য তাকে ভারত বন্ধুও বলা হয় লর্ড রিপনকে। আর আজকের উত্তর, অস্ত্র আইন প্রবর্তন করেন লর্ড লিটন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা আবারও 15টি প্রশ্ন আলোচনা করলাম। তোমরা প্রত্যেককে কত পাচ্ছ কমেন্ট বক্সে জানাতে পারো, এবং আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।